আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ থেকে ধ্বনি এবং বর্ণ প্রকরণ নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের প্রথম বিষয় হচ্ছে ধ্বনি, সেই ধ্বনি শব্দের অর্থ কী? সেই ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ বা স্বর। আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যখন মুখ থেকে যে স্বর বা আওয়াজ বের করি, সেই স্বর বা আওয়াজকে বলা হয় ধ্বনি, বা সংক্ষেপে বলা যায় কথার ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। যখন কোনো শব্দ উচ্চারণ করি তখন এর ধ্বনিরূপ প্রকাশ পায়। আবার কোনো শব্দ একটি ধ্বনি, আবার কোনো শব্দে একাধিক ধ্বনির সমাবেশ থাকে। যেমন দেখো, রাম, কি বলেছি? কোনো শব্দ একটি ধ্বনি, আবার কোনো শব্দের মধ্যে একাধিক ধ্বনির সমাবেশ থাকে। যেমন দেখো রাম, এখানে কি আছে? র যুগ আ যুগ ম যুগ ও, এখানে চারটি ধ্বনি বিদ্যমান। ঠিক আছে, তারপর আমাদের আলোচনায় আসা যাক বর্ণ। এখন বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, বা যে চিহ্নের সাহায্যে ধ্বনিকে প্রকাশ করা হয়। আমি লিখছি, যে চিহ্নের সাহায্যে ধ্বনিকে প্রকাশ করা হয় তাহাকে বর্ণ বলে, কিংবা ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। যেমন ও, ক, ম, ফ, এই যে বর্ণ, এই বর্ণগুলোই হচ্ছে এগুলোকে বলা হচ্ছে বর্ণ। ঠিক আছে, এখন আমরা আসছি বর্ণমালা কাকে বলে। প্রত্যেক জাতিরই নিজের ভাষাকে প্রকাশ করার জন্য কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, আর এই সাংকেতিক চিহ্নগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। আমাদের বাংলা ভাষায় মোট বর্ণমালা হচ্ছে 50টি। তো বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বরবর্ণ, অপরটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমি লিখছি, বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।
প্রথমটি হচ্ছে স্বর বর্ণ, অপরটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন আমরা জানব স্বরবর্ণ সম্পর্কে। স্বরবর্ণ কাকে বলে? যেসব বর্ণ উচ্চারণ করতে অন্য কোনো বর্ণের প্রয়োজন হয় না, সেই বর্ণকে বলা হয় স্বরবর্ণ। আমি লিখছি। যেমন ও, আ, রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, সংযুক্ত ও, সংযুক্ত ও। এই 11টি বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। তাই এই বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ। কিন্তু স্বরবর্ণকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক স্বর আর অপরটি হচ্ছে যৌগিক স্বর। স্বরবর্ণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে মৌলিক স্বর আর অপরটি হচ্ছে যৌগিক স্বর। এই দুটি ভাগে, স্বরবর্ণকে এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। মৌলিক স্বর হচ্ছে যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অন্য কোনো স্বরবর্ণের প্রয়োজন হয় না। মৌলিক স্বর হচ্ছে যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অন্য কোনো স্বরবর্ণের প্রয়োজন হয় না, সেই বর্ণকে বলা হয় মৌলিক স্বর। যেমন ও, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, সংযুক্ত ও। এই বর্ণগুলো উচ্চারণ করতে অন্য কোনো স্বরবর্ণের প্রয়োজন হয় না। এখন আসলাম আমরা যৌগিক স্বর। এই যৌগিক স্বর হচ্ছে যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে অন্য স্বরবর্ণের প্রয়োজন হয় তাকে বলা হয় যৌগিক স্বর। যেমন যৌগিক স্বরের উদাহরণ, যেমন ওই আর হচ্ছে সংযুক্ত ও। এই দুটো উচ্চারণ করতে অন্য স্বরবর্ণের প্রয়োজন হয়। যেমন
এই দেখো, এই দেখো, এই একটি স্বরবর্ণ, এই আরেকটি স্বরবর্ণ, এই একটি স্বরবর্ণ, এই আরেকটি স্বরবর্ণ। এই দুটো স্বরবর্ণ উচ্চারণ করতে আরও স্বরবর্ণের প্রয়োজন হয়েছে, তাই এই বর্ণগুলোকে বলা হয় যৌগিক স্বর। আমরা পেলাম মৌলিক স্বর এবং যৌগিক স্বর। যৌগিক স্বর হচ্ছে 2টি আর মৌলিক স্বর হচ্ছে 9টি। তো এখন আমরা আসব, এই স্বরবর্ণকে তো মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে, তার উপভাগ আরও 2টি আছে। স্বরবর্ণের আরও 2টি উপভাগ আছে, আমি সেগুলো লিখছি। একটি হচ্ছে স্বরবর্ণের আরও 2টি উপভাগ হলো, একটি হচ্ছে হ্রস্বস্বর আর অপরটি হচ্ছে দীর্ঘস্বর। হ্রস্বস্বর হচ্ছে যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে, সেই স্বরবর্ণগুলোকে বলা হয় হ্রস্বস্বর। যেমন আমি লিখছি হ্রস্বস্বর উদাহরণ, যেমন ও, রসই, রসৌ, রি। এই যে 4টি বর্ণ আছে, এই 4টি বর্ণ উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে, তাই এই বর্ণগুলোকে বলা হয় হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর হচ্ছে যেসব স্বরবর্ণ উচ্চারণ করতে দীর্ঘ বা বেশি সময় লাগে। যেসব বর্ণ উচ্চারণ করতে দীর্ঘ বা বেশি সময় লাগে সেই সব বর্ণগুলোকে বলা হয় দীর্ঘস্বর। যেমন হচ্ছে আ, তারপর হচ্ছে দীর্ঘ ই, তারপর হচ্ছে দীর্ঘ উ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ওই, তারপর হচ্ছে সংযুক্ত ও, তারপর হচ্ছে সংযুক্ত ও। এই যে 7টি বর্ণ, 1 2 3 4 5 6 7, এই 7টি বর্ণকে বলা হয় দীর্ঘস্বর, কারণ এই বর্ণগুলি উচ্চারণ করতে অল্প বেশি সময় লাগে, তাই এই বর্ণগুলোকে বলা হচ্ছে দীর্ঘস্বর। ঠিক আছে, এখন আমরা আলোচনায় যাব ব্যঞ্জন বর্ণ কাকে বলে। যেহেতু আমাদের বর্ণকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, তাই স্বরবর্ণ সম্পর্কে আমি আলোচনা করেছি। এখন আমরা আলোচনায় যাব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে। যেমন কো, খ, গ, খ প্রভৃতি। এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত
যতটি বর্ণ আছে সেই বর্ণগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণকে তার উচ্চারণের স্বকীয় বৈশিষ্ট্য অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয়েছে। আমি প্রথমে বর্ণগুলো লিখি, তারপর আমি বুঝিয়ে বলবো। তো তার পূর্বে আমি ব্যঞ্জন বর্ণ, আমি এই যে এখানে বলেছি যে সব স্বরবর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তো তাই দেখো ক যে বর্ণটা আছে সেটার সাথে স্বরবর্ণ যুক্ত হয়েছে, স্বরবর্ণ যুক্ত হয়েছে। তো তাই যেমন কা, ক যুগ আ, যেমন কু, ক যুগ রস্যু। এইভাবে প্রতিটা ব্যঞ্জন বর্ণই স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। ঠিক আছে, তাই এই বর্ণগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। তো আমি এখন ব্যঞ্জন বর্ণ, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। তা আমি লিখছি আমি বোর্ডের মধ্যে, তারপর সেই তার স্বকীয় বৈশিষ্ট্য অনুযায়ী কীভাবে শ্রেণী বিভাজন করা হয়েছে আমি সেটাও দেখিয়ে দেব। চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত্য ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ, ডয়সিন্ডড়, হয়সিন্ডড়, অন্তস্থ অ, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এখানে ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। খণ্ডত্ব, যে খণ্ডত্ব আছে এই খণ্ডত্বকে বৈয়াকরণিকরা এই ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাজন থেকে, ব্যঞ্জন বর্ণের বিভাগ থেকে, শ্রেণী বিভাগ থেকে তাকে সরিয়ে দিয়েছেন। কারণ সেটা অন্য কোনো পৃথক বর্ণ নয়, সেটা তয়ের পরিবর্তে ব্যবহার করা হয়। এই তয়ের পরিবর্তে কোনো পৃথক বর্ণ নয়, সেটা যেহেতু তয়ের পরিবর্তে ব্যবহৃত করা হয়, তাই এই ব্যঞ্জন বর্ণের তালিকা থেকে খণ্ডত্বকে বৈয়াকরণিকরা বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু যখন আমরা শিশুকে শিখাই তখন আমরা এই 40টা বর্ণ আবার শিখাই। যেহেতু আমাদের উচ্চারণের স্বকীয় বৈশিষ্ট্য অনুযায়ী আলোচনার বিষয়, তাই এই খণ্ডত্বকে আমরা আমাদের সেই তালিকা থেকেও সরিয়ে দিয়েছি। এই যে ক, খ, গ, ঘ, উম, এই 5টি বর্ণকে বলা হয় ক বর্গ। ক বর্গ, তারপর চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ,
এই 5টি বর্ণকে বলা হয় চ বর্গ। তারপর দেখো ট ঠ ড ঢ মূর্ধন্য মূর্ধন্য ণ, এই 5টি বর্ণকে বলা হয় ট বর্গ। তারপর দেখো ত থ দ ধ দন্ত্য ন, এই 5টি বর্ণকে বলা হয় ত বর্গ। ত বর্গ। তারপর দেখো প ফ ব ভ ম, এই 5টি বর্ণকে বলা হয় প বর্গ। ঠিক আছে, সেই বর্ণগুলোকে বর্গ অনুযায়ী ভাগ করা হয়েছে। আর সেই 5টি বর্গের মধ্যে 25টি বর্ণ আছে, সেই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। এই ক বর্গের যতটি বর্ণ আছে ক খ গ ঘ উম, এই বর্ণগুলোকে আবার বলা হয় কণ্ঠ বর্ণ। এই বর্ণকে বলা হয় কণ্ঠ কণ্ঠ বর্ণ, কারণ সেটা জিহ্বার সাথে কণ্ঠের স্পর্শ ঘটে বলে এই বর্ণকে বলা হয় কণ্ঠ বর্ণ। ঠিক আছে, তারপর চ বর্গের যতটি বর্ণ আছে চ স বর্গের জ ঝ ইনিয়, এই 5টি বর্ণকে বলা হয় তালব্য বর্ণ। তালব্য বর্ণ অর্থাৎ জিহ্বার সাথে তালুর স্পর্শ ঘটে, তাই সেই বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ। তারপর ট বর্গীয় যতটি বর্ণ আছে ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, এই 5টি বর্ণকে বলা হয় মূর্ধন্য বর্ণ। ঠিক আছে, তারপর ত বর্গীয় বর্ণ, এই ত বর্গীয় বর্ণকে বলা হয় তালব্য বর্ণ। আর প বর্গীয় যে বর্ণ, এই বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। কণ্ঠবর্ণ হচ্ছে জিহ্বার সাথে তালুর স্পর্শ, জিহ্বার সাথে কণ্ঠের স্পর্শ ঘটে বলেই সেই বর্ণগুলোকে বলা হয় কণ্ঠ বর্ণ। আর তালব্য বর্ণ হচ্ছে এই বর্ণগুলো জিহ্বার সাথে তালুর স্পর্শ ঘটে বলেই সেই বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ। তারপর হচ্ছে মূর্ধন্য বর্ণ, এই বর্ণগুলোতে জিহ্বার সাথে মূর্ধার অর্থাৎ তালুর অগ্রভাগের স্পর্শ ঘটে বলে এই বর্ণগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ। তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের দন্ত বর্ণ। তারপর হচ্ছে আমাদের দন্ত বর্ণ, জিহ্বার সাথে দাঁতের স্পর্শ ঘটে বলে এই বর্ণগুলোকে বলা হয় দন্ত বর্ণ। তারপর সর্বশেষে হচ্ছে ওষ্ঠ বর্ণ। এই বর্ণগুলোতে দেখা যায় জিহ্বার সাথে ঠোঁটের স্পর্শ ঘটে, ঠোঁটের স্পর্শ ঘটে বলেই এই বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে ব্যঞ্জন বর্ণকে তার উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে ভাগ করা হয়েছে। উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জন বর্ণকে 5টি ভাগে ভাগ করা হয়েছে।
5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে স্পর্শ বর্ণ, দ্বিতীয়টি হচ্ছে অন্তস্থ বর্ণ, তৃতীয়টি হচ্ছে উষ্ম বর্ণ, চতুর্থ হচ্ছে নাসিক্য বর্ণ, পঞ্চমত হচ্ছে অযুগ্বাহ, বা পরাশ্রয়ী বর্ণ। এই 5টি ভাগে উচ্চারণের স্বকীয় বৈশিষ্ট্য অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ ক বর্গীয় ক, চ, ট, ত, প, এই 5টি বর্গে যতটি বর্ণ আছে সেই বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। কারণ এই বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয় কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় বাকযন্ত্রের কোনো না কোনো জায়গা স্পর্শ করে উচ্চারিত হয় বলে এই বর্ণগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। ঠিক আছে, এই 25টি বর্ণ, এই ক বর্গীয় বর্ণ, চ বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, এখানে আছে মোট 25টি বর্ণ। এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। ঠিক আছে, তারপর আমরা আলোচনা করব আমরা অন্তস্থ বর্ণ। এই অন্তস্থ জ, র, ল, ব, এই 4টি বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। কারণ এটা স্পর্শ বর্ণ এবং উষ্ম বর্ণের মাঝামাঝি অবস্থিত বলে এই বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। এখন আমরা আলোচনা করব উষ্ম বর্ণ। এখন উষ্ম বর্ণ হচ্ছে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ, এই 4টি বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ। এই 4টি বর্ণকে বলা হয় উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ বলা হয় কারণ এটি উচ্চারণ করতে অধিক শ্বাসের প্রয়োজন হয়। তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত্য স, হ, এগুলো উচ্চারণ করতে অধিক শ্বাসের প্রয়োজন হয়, তাই এই বর্ণগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। তারপর আসলাম আমরা নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণগুলো হচ্ছে উম, ইয়, মূর্ধন্য ন, ত এবং ম, এই 5টি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ। এই বর্ণগুলো উচ্চারণের সময় নাকের ভিতর দিয়ে উচ্চারিত হয়, তাই এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। সর্বশেষে হচ্ছে অযুগ্বাহ বর্ণ। এই অযুগ্বাহ বর্ণগুলো হচ্ছে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই 3টি বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ কিংবা অযুগ্বাহ বর্ণ কিংবা আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়।
কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় অন্য বর্ণের আশ্রয়ের প্রয়োজন হয়। যেমন আমি একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। বা সি, এই দেখো এই যে বর্ণ, এই যে শব্দটা লিখেছি সেখানে চন্দ্রবিন্দু কিসে নিজের স্বকীয়, সেখানে সে তার নিজের কোনো স্থান অধিকার করতে পারেনি, সে বয়ের আশ্রয় নিয়ে সে তার পূর্ণতা প্রকাশ করেছে। তারপর দেখো এবং, এ যুগ বো যুগ ও যুগ অনুসার। দেখো এই অনুসারও নিজের কোনো স্বকীয়তা নিজে প্রকাশ করতে পারছে না, তাই সে অন্য বর্ণের আশ্রয় নিয়েছে। এ বো অনুসার, ঠিক আছে? তো সেভাবে আমরা দেখি, আর একটা বিসর্গ দিয়ে দেখিয়ে দিই। যেমন দুঃখ, দো যুগ রসৌ যুগ বিসর্গ যুগ হ যুগ ও। এই দেখো এই যে বর্ণ, এই বর্ণগুলো কি করেছে, এই বিসর্গ যে বর্ণ আছে সেই বিসর্গ বর্ণটাও কি করেছে, সে অপর বর্ণের আশ্রয় নিয়ে নিজেকে প্রকাশ করেছে। তাই এই বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বা আশ্রয় স্থানভাগী বা অযুগ্বাহ বর্ণ, ঠিক আছে? এছাড়া উচ্চারণের দিক দিয়ে ব্যঞ্জন বর্ণকে আরও 4টি ভাগে ভাগ করা হয়েছে। ছাত্রছাত্রীরা, যেটা সে এই যে 4টি ব্যঞ্জন বর্ণের যে আরও 4টি ভাগ আছে, সেই ভাগগুলো তোমাদের এখনকার আলোচনার বিষয় নয়, তাই আমি সে বিষয়ে আর এগিয়ে যাচ্ছি না। তাই আজকের আমি যা আলোচনা করেছি সেখান থেকে তোমাদের যদি কোনো কিছু জানার বা বোঝার হয় বা তোমরা বুঝতে পারোনি, তবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। আজকের জন্য ধন্যবাদ।